হংকং অনেকের কাছেই স্বপ্নের নগরী। যারা ঘুরতে যেতে পছন্দ করেন তারা অনেকেই বাকেট লিস্টে হংকং এই জায়গাটাকে রাখেন। বড় বড় সব অট্টালিকা, ঝাঁ চকচকে রাস্তা, কিন্তু জানেন, বলে না যে প্রদীপের নিচেই আসলে অন্ধকার থাকে, এই হংকংও খানিকটা সেই রকম। এই যে এত জৌলুস, তার নিচেই লুকিয়ে রয়েছে অন্ধকার, চরম দারিদ্র। ভারতের মতো দেশে খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারেন গরিব মানুষ। হয়তো তাদের অনেকেরই মাথায় ছাদ নেই, কিন্তু তাদেরও অবস্থা হংকং এর পরিস্থিতির মতো হয়ে যায়নি। সেখানে একটি কফিনের পরিসরের মতো জায়গায় দিন কাটাতে বাধ্য হন অসংখ্য মানুষ। দিন কাটাতে বললে ভুল বলা হবে, ওই সংকীর্ণ পরিসরে তারা সেখানে থাকতে বাধ্য। তার একটাই কারণ, দারিদ্র। হংকং এ এক ফালি জায়গার দাম শুনলে চোখ কপালে ওঠার মতো। ঝাঁ চকচকে অত্যাধুনিক শহর হলে কি হবে? হংকং এর মতো শহরে বেঁচে থাকতে গেলে বা মাথায় ছাদ রাখতে গেলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে হবে, খরচও করতে হবে কয়েক লক্ষ টাকা। তার একটাই কারণ, জনসংখ্যা। হংকং এ জনসংখ্যা গোটা দেশের আয়তনের থেকে অত্যধিক বেশি। প্রায় জনবিস্ফোরণ হওয়ার পরিস্থিতি রয়েছে সেখানে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ সেখানে বাস করে, ভারতীয়রাও থাকেন সেখানে। হংকং এখনো চীনের উপনিবেশের মধ্যেই পড়ে। সেখানে সরাসরি বেজিং শাসন না করলেও চীনের আধিপত্য কিন্তু রয়েছে। মূলত চীনা রিফিউজিরাই হংকং এর আদি বাসিন্দা। ব্রিটিশ শাসিত চীন থেকে পালিয়ে এসে হংকং এ আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তারা। তারপর থেকেই হংকং এর বাসিন্দা হয়ে গিয়েছেন। চীনা রিফিউজিদের জন্য একটি শেল্টার তৈরি করে দেয় সরকার। তাতে প্রত্যেকের জন্য 120 স্কোয়ার ফুট জায়গা বরাদ্দ করা হয়। 300 পরিবার, 6টা শৌচাগার। পরিস্থিতিটা বুঝতে পারছেন? তাই এই নিয়ে কখনোই কোনো অভিযোগ জানানো হয়নি। বলা ভালো, অভিযোগ যে জানাবেন তারা সেটা তো বুঝেই উঠতে পারেননি। অভিযোগ জানানোর মতো বা তাদের কথা শোনার মতো তো সেখানে সেই সময় কেউ ছিলই না। ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে চীনা শাসনে রয়েছে হংকং, কিন্তু পরিস্থিতি সেই যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। হংকং এর সময়ের সঙ্গে সঙ্গে রকেটের গতিতে এগিয়ে এসেছে ঠিকই, কিন্তু একটা শ্রেণী এখনো প্রতি মুহূর্তে বাঁচার জন্য এক প্রকার লড়াই চালিয়ে যাচ্ছে। চরম সংকটের মধ্যে দিয়ে তাদের দিন কাটছে। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক, মাথার ছাদ পাওয়ার জন্য প্রতিটা মুহূর্তে প্রচুর মানুষ লড়াই করে চলেছেন। হংকং এর চীনা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এক ছাত্র তিনি জানান যে শহরের মাঝে থাকার জন্য তিনি বেছে নিয়েছিলেন 200 স্কোয়ার ফুটের একটি জায়গা। সেখানেই নিজেকে গুছিয়ে নিয়েছিলেন তিনি। কিছু তো করার নেই। ওইটুকু জায়গার মধ্যেই ছোট্ট একটা খাট, রান্নার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু, অর্থাৎ বাথরুমটাও রয়েছে সেখানে। শুধু বান্ধবী যখন আসে তিনি সমস্যায় পড়েন। এইরকম ভাবেই অসংখ্য মানুষ হংকং এ বাস করছেন, কারণ খরচ। হংকং এ এই 200 স্কোয়ার ফুটের জন্য যে টাকা দিতে হয় তা শুনলে আটকে ওঠার মতো। কফিনের আয়তনের বাড়িতে থাকতে বাধ্য হন প্রচুর মানুষ। এই জায়গাকে কফিন হোমস বলা হয়। কফিন হোমস নামকরণ করা হয়েছে কারণ এটা পুরোপুরি কফিনের সমান। একটা বড় সড়ো কফিন যেরকম দেখতে হবে, এর আকার আয়তন ঠিক সেই রকম। ব্যাপারটা যতটা অবিশ্বাস্য লাগছে ততটাই রূঢ় বাস্তব। এত ছোট আয়তনের একটা পুরো ঘরের মধ্যে মানুষের সংসার এবং বসবাস। আর প্রায় 2 লাখের বেশি মানুষ এখানে বাস করছেন এই কফিন হোমে। ইউনাইটেড নেশন বলছে যে এই ধরনের কফিন হোমস মানব সম্প্রদায়ের মর্যাদাকে অপমান করছে, ক্ষুণ্ণ করছে, কিন্তু তাতে কি? এক টুকরো ছাদ তো দরকার। আচ্ছা, আপনি কখনো ভাবতে পারবেন যে হাই কমোডের কয়েক ইঞ্চি দূরত্বে প্রত্যেক দিনের রান্না হচ্ছে, থালা বাসন ধোয়া হচ্ছে? ভাবলেই কিরকম অস্বাস্থ্যকর লাগছে না? কিন্তু কিছু করার নেই।
ওই সমস্ত মানুষ ওইভাবেই প্রত্যেকটা দিন কাটাচ্ছেন। এইরকমই অসহনীয় অবস্থায় তাদের দিন কাটছে। হংকং এর বহু মানুষ এইভাবেই খুব অল্প জায়গার মধ্যে নিজের ছেলে মেয়েকে মানুষ করছেন, পরিবারের বাবা মা অন্যান্যদের সঙ্গে একসঙ্গে থাকছেন। তার প্রধান কারণ বহুদিন ধরে পাবলিক হাউজিং এর জন্য অপেক্ষা করার পর যেখানে যে বাড়িগুলো রয়েছে তার দাম আকাশ ছোঁয়া, যা নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়, তাই তারা ওই কফিন হোমে বাস করতে বাধ্য হচ্ছেন। হংকং এর মূল শহর থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্বে রয়েছে এই কফিনের ঘর। 50 বর্গফুটের ঘরের ভিতরে 30 জনের বেশি মানুষ একসঙ্গে গাদাগাদি করে থাকেন। ঘরের দুদিকে 2 সারি জুড়ে রয়েছে প্রচুর বাঙ্ক। এক একটি সারিতে 16টি করে ঘরে মোট 32টি বাঙ্ক রয়েছে। এই বাঙ্কগুলিকে কফিনের ঘর বলা হয়। এক একটি বাঙ্কে একজন করে থাকতে পারবেন। সাধারণত একটি বাঙ্ক লম্বায় 5 ফুট 7 ইঞ্চি এবং চওড়ায় 2 ফুট হয়। এই বাঙ্কগুলির মধ্যে সংসার পেতে বসেন ভাড়াটেরা। প্রতি মাসে এই বাঙ্কে থাকতে গেলে ভারতীয় মুদ্রায় কমপক্ষে গুনে গুনে দিতে হয় 19,000 টাকা। আর প্রতি মাসে এর সর্বোচ্চ ভাড়া হচ্ছে 26,000 টাকা। সাধারণত নিচের বাঙ্কের চেয়ে উপরের বাঙ্কগুলির থাকার খরচ কম। অনেক সময় শৌচালয় এবং রান্নাঘরের মাঝে কোনো দেওয়াল পর্যন্ত থাকে না। কোনো কোনো স্বেচ্ছাসেবী সংস্থার তরফে কফিন ঘরগুলির বাসিন্দাদেরকে খাবার বিতরণ করা হয়। ভাড়া কম হওয়ার জন্য এখানে গাদাগাদি করে থাকতে শুরু করেন প্রচুর নেশাগ্রস্তরাও। অপরাধ যেন এই কফিন ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে। স্থানীয়দের দাবি 1950 সাল থেকে হংকং এ বাঙ্কের মতো জায়গা তৈরি করে দরিদ্ররা থাকতে বাধ্য হচ্ছেন। শহরের রোশনাই থেকে বহু দূরে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কফিনের ঘর। ঘরগুলির ভিতরে কোনোভাবেই সূর্যের আলো পৌঁছায় না। কিন্তু ভাবতে পারছেন যে কত কষ্ট করে মানুষ সেখানে থাকছেন? তাদের কাছে কোনো রকম কোনো উপায় নেই। এত টাকা দাম সেখানে এক একটা হাউজিং কমপ্লেক্সে থাকার জন্য। সেই দাম যদি দিয়ে থাকতে হয় তাহলে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, কিন্তু লক্ষ লক্ষ টাকার তো রোজগার নেই। তাই কমোডের পাশেই চলছে রান্না, সেখানেই বাসন ধোয়া হচ্ছে, সেখানেই খাওয়া দাওয়া সবটা হচ্ছে। এক এক সময় তো শৌচালয় আর রান্নাঘরের মাঝখানে কোনো দেওয়াল পর্যন্ত থাকছে না, কিন্তু সেই বিষয়টাকেও তারা মাথা পেতে মেনে নিয়েছেন। হয়তো জীবনে বেঁচে থাকার জন্য এটা তাদেরকে করতেই হতো। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।